নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভালো আরও লাগে যখন কয়েকদিন ৩-৪ দিন হয়ে গেলেই আপনারা জানতে থাকেন বা জানার চেষ্টা করেন যে কি হলো, নতুন ভিডিও পাচ্ছি না কেন? ম্যাম আপনি এখন ভিডিও করছেন না নাকি ফেসবুকের গন্ডগোল এখনো যাচ্ছে না? না আমি বলি যে হ্যাঁ, ফেসবুকের গন্ডগোল অনেকটাই কিন্তু কমে গেছে। মোটামুটি দেখতে পাচ্ছি যে আগের অবস্থায় আবার ফেসবুক বাবাজি ফিরে এসেছেন মোটামুটি আগের অবস্থায়। তবুও এখনও কিন্তু অনেকেই এসে বলছেন নতুন ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না। তবে গত ১ সপ্তাহের মধ্যে আমি সত্যি কোনো ভিডিও কিন্তু দিয়ে উঠতে পারিনি, একটু ব্যস্ততার দরুন। আজকে আবারও চলে এসেছি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে, যেটা আমার পরিবারের মানুষ, আপনার পরিবারের মানুষ কিংবা আপনি নিজে সেটাতে হয়তো ভুক্তভোগী। বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকে কিন্তু এটার মধ্যে দিয়ে যাই। খেয়াল করে দেখবেন, আমি যখন বলা শুরু করব আপনারা বুঝতে পারবেন হ্যাঁ, এটা আমারও তো হয়, আমারও তো হয়। আমরা প্রত্যেকে কিন্তু আইডেন্টিফাই করব যে আমাদেরও এই সমস্যাটা হয়। কিন্তু আমরা যারা একটা জায়গায় গিয়ে আটকে যেতে পারি, আটকে দিতে পারি নিজেকে, তাদের আর সমস্যাটা বাড়ে না। কিন্তু যখন আমরা যারা আটকাতে পারছি না, তাদের কিন্তু সমস্যাটা প্রবল আকারে হয়। সেটা কি? সেটা হলো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। এটা নিয়ে আমি এর আগেও বোধহয় বেশ কয়েক মাস বা বছরখানেক আগে আমি ভিডিও করেছিলাম। আজকে আবারও এটা বলার কারণ হলো, এই বিষয়টির অবতারণা করার কারণ হলো, অনেক মানুষ আমার কাছে গত মাসখানেকের মধ্যে এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার নিয়ে কিন্তু অনেকে এসছেন। এবং এর সমস্যা হলো, এই নামটা যতটা বড় মনে হচ্ছে বিষয়টাও কিন্তু অতটাই গভীর। কিন্তু একটু খুলে বলি, প্রথমত হচ্ছে নামটার মধ্যে রয়েছে কি সাইকোসোম্যাটিক। সাইকো কথাটার অর্থ কি আমরা জানি সবাই, মন। সোম্যাটিক কথাটির অর্থ হলো শরীর। অর্থাৎ সাইকোসোম্যাটিক ইলনেস বা ডিসঅর্ডার কাকে বলছি আমরা? মন যখন শরীরের ওপরে তার প্রভাবটা বিস্তার করে তাকে রোগগ্রস্ত করে তুলছে, তখন সেটাকে আমরা সাইকোসোম্যাটিক ইলনেস বলি, ডিসঅর্ডার বলি, অথবা সোম্যাটিক ডিসঅর্ডার বলি, বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি। অনেক নামে তাকে কিন্তু আমরা বলে থাকি। বিষয়টা হলো যে, যদি ধরুন আপনার এই যে আমাদের ১ লিটারের, যদি আমি বলি ১ লিটারের যে তেলের প্যাকেটগুলো পাওয়া যায়, মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, হোয়াইট অয়েল আর কি। এই ১ লিটারের তেলের প্যাকেটের মধ্যে যদি আমি ২ লিটারের তেল দেওয়ার চেষ্টা করি, সেটা কি হবে আমাকে একটু বোঝান। অর্থাৎ ১ লিটারের তেলের প্যাকেট থেকে ধরুন আমি খুলে বার করে আমি সেখানে মানে তেলটা বার করলাম না, ওই ১ লিটারের তেলের প্যাকেটের মধ্যে আমি আরও তেল দেওয়ার চেষ্টা করছি। তাহলে সেটা কি অ্যাবজর্ব করবে? সেটা কি গ্রহণ করবে? সেটা কি নেবে? নেবে তো না। কারণ ওটার কনজিউম ক্যাপাবিলিটি কি রয়েছে? ১ লিটার বা 970 বা 910 কিরকম একটা যেন একটা থাকে আর কি তেলের প্যাকেট অনুযায়ী। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, মনের কিন্তু নিজস্ব একটা ক্যাপাবিলিটি রয়েছে। তার একটা ধারণ করার, সেও তো একটা আধার, তার একটা ধারণ করার কিন্তু নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। আমরা কি করি, স্ট্রেস লেভেলটা এতটা বাড়িয়ে দিই বা বেড়ে যায় আমাদের জীবনের সাথে সাথে, যে আমরা তখন কি করি, আমরা তখন কিন্তু নিজেদের শরীরের ওপরে, অর্থাৎ ওই ১ লিটার তেলের প্যাকেটে ২ লিটার তেল দেবার যে প্রচেষ্টা, ঠিক তেমনভাবে আমার ওই মনের ক্যাপাবিলিটির বাইরেও কিন্তু আমি যতটা মন স্ট্রেস নিতে পারে তার বাইরে গিয়েও কিন্তু আমি আরও বেশি স্ট্রেস দেবার চেষ্টা করি। এটা হলো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হলো যে, আমার শরীর মাঝে মাঝেই হয়তো এমন এমন সময় শরীরটা খারাপ হয়েছে অরিজিনালি, তখন সেটা আমার মনের ওপর এতটা চাপ সৃষ্টি করেছিল যে মন অনেক রকম ভাবনা ভেবে ফেলেছে আমার শরীরটাকে নিয়ে। আবার এইরকমও হতে পারে যে আমার হয়তো কাউকে আমি দেখেছি, দাদু ঠাকুমা কিংবা কেউ আত্মীয় পরিবারের কাউকে দেখেছি, বন্ধুবান্ধবের মধ্যে কারোর একটা দুর্ঘটনা, কারোর একটা শারীরিক সমস্যা দেখেছি, সেটা আমার মনের মধ্যে এতটা ছাপ সৃষ্টি করেছে বা এতটা ছাপ ফেলেছে যে আমি ভাবছি আমারও এই সমস্যাই রয়েছে, আমারও কিন্তু এই মানে কষ্টগুলো হচ্ছে, এবং আমিও নানান ধরনের রোগের মধ্যে পড়ে গেছি, যেটা নাকি শরীর, ওই যে বললাম মন এবারে নিজের মধ্যে থাকতে না পেরে ট্রান্সফার করতে থাকে শরীরের ওপরে। এবং তার সাথে সাথে
সত্যি কিন্তু শরীরের সমস্যা হচ্ছে, কিন্তু সেটা যে ভয়ানক কিছু তা কিন্তু নয়। সেটা ধরুন অনেকেই আছেন এরকম, আমি প্রচুর ক্লায়েন্টকে পেয়েছি যারা চেন্নাইতে গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, বিভিন্ন জায়গায় বড় বড় যে ডাক্তারি পর্যবেক্ষক কেন্দ্রগুলো রয়েছে সেখানে গেছেন, বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, লাখ লাখ টাকার প্যাথোলজিক্যাল টেস্ট বছরের পর বছর করিয়ে আসছেন, কিচ্ছু হচ্ছে না, অথচ প্রচণ্ড ফ্যাটিক লাগছে, ঘুম থেকে উঠেই কান্না পায়, সারাটা দিন গাঁটে গাঁটে যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, হয়তো তিনি ভেবে চলেছেন তার ব্রেনে বোধহয় টিউমার রয়েছে বা ব্রেন ক্যান্সার হয়েছে, সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের পেন হচ্ছে এবং তিনি ফিল করছেন কিন্তু যন্ত্রণা, অথচ ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন দেখছেন, বুঝছেন, টেস্ট করাচ্ছেন, তখন কিন্তু কোনো রকমই কিন্তু আর কিছু বেরোচ্ছে না, অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্টের সেখানে কিন্তু নর্মাল লেখা থাকছে, যেই তারা নর্মাল দেখছে তখনই কিন্তু তাদের মন খারাপ হয়ে যাচ্ছে, এবারও বোধহয় ডাক্তার ভালো না, এবারও বোধহয় এই ল্যাবটাও ভালো না, এই করে কিন্তু তারা তাদের নিকটবর্তী স্থান থেকে দূরবর্তী স্থানে ট্রিটমেন্ট করাতে চলে যায়, কিন্তু আলটিমেটলি কোনো সুরাহা হয় না, কারণ ডাক্তারি ভাষায় যে রোগ ধরা হয় সেইভাবে কিন্তু এই রোগগুলো ধরা পড়ে না, অথচ এই মানুষটার কিন্তু মারাত্মক মাথায় যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, মাইগ্রেন থাকে, ক্রনিক পেন থাকে, মানে ক্রনিক পেন মানে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম থাকে, আরেকটা হচ্ছে যেটা ফাইব্রো ম্যালগিয়া থাকে। কীরকম সেটা? ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা আগে বলি। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা হলো যে সব সময় মনে হচ্ছে দুর্বল, ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আবার দুর্বল লাগছে, সারা রাত মনে হচ্ছে ভালো করে ঘুম হচ্ছে না, সকাল থেকে তাকে সকালেও যেরকমভাবে বাড়ির লোক দেখছে, রাত্রে শুতে গিয়েও তাকে কিন্তু সেই রকমই একটা ফ্যাটিক পার্সোনালিটিতে তিনি পরিণত হয়ে যাচ্ছেন, তার কিছুই ভালো লাগছে না, তার যন্ত্রণা হচ্ছে, গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, অথবা সাংঘাতিকভাবে বারবার ওয়াশরুমে যাচ্ছে, সেখানে মানে ওয়াশরুমে গিয়ে কিন্তু বাউলস ক্লিয়ার হওয়ার পরও মনে হচ্ছে না, তার বোধহয় পেট ভারী ভারী লাগছে, যেটাকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম বলে থাকি। অর্থাৎ নানানভাবে মন এতটা প্রেশার ক্রিয়েট করছে যে তার কিন্তু শারীরিক অসুস্থতা আসছে, এই মানুষটা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলছেন যে আমার যন্ত্রণা হচ্ছে, ডাক্তারও সেটা ফিল করছেন এবং ডাক্তার যখন ফিল করে টেস্টে পাঠাচ্ছেন, টেস্টে কিন্তু কিছু বেরোচ্ছে না, কারণ এটার সম্পূর্ণ উৎসস্থল হলো মাইন্ড। সেখানে কিন্তু যন্ত্রণাটার প্রভাব থাকলেও শরীরের নিজস্ব কোনো যন্ত্রণার জায়গা নেই। যেমন একজন ভদ্রমহিলার কথাই বলি, তার নিকট একজন আত্মীয় একটা ক্যান্সার ধরা পড়েছিল, তারপর থেকে তার সেই ভদ্রমহিলার ধারণা হয়ে গেছিল তারও ক্যান্সার রয়েছে এবং সমস্ত জায়গায় তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে ছুটেছেন। একসময় গিয়ে তার মনে হয়েছিল আমার ক্যান্সার হবেই, আছেই, কিন্তু ডাক্তার আমাকে বলছেন না, যেহেতু আমি হয়তো খুব ইমোশনাল তাই আমাকে বলছেন না, অর্থাৎ অ্যাংজাইটি যখন বিলিভে পরিণত হয়ে যায় তখন কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা হয়। আমি যদি ধরে নিই যে আমার যন্ত্রণাটা এটা ভয়ানক একটা রোগ এবং এই রোগের চিকিৎসা না জানি কোথায় হবে, না জানি কোন দেশে বিদেশে ডাক্তাররা করতে পারবেন, তাহলে সত্যি সত্যি সেই জায়গায় কিন্তু আমাদেরকে বলতে হয় যে আপনার সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার রয়েছে। তাই প্রথমেই কিন্তু এটা আসবেন, এটার ট্রিটমেন্ট করে নেওয়া বেটার, অপেক্ষা করবেন না। দু ধরনের সমস্যা হয়, এক হচ্ছে কনস্ট্যান্ট গুগল সার্চ করা, কিছু মানুষ রয়েছেন গুগল সার্চ করছেন, ডাক্তারদের কাছে যাচ্ছেন, আরেক ধরনের মানুষ রয়েছেন তাদের ধারণা রয়েছে যে এটাও কিন্তু সাইকোসোম্যাটিক ইলনেস, যে আমার শরীরের মধ্যে এমন রোগ আছে যে সামান্য একটা হাঁচি দিলেও বা সর্দি কাশির জ্বরেও কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে না, তার মনে হচ্ছে যে তার বোধহয় লাং ক্যান্সার রয়েছে বা লাং ইনফেকশন ধরা পড়বে বা লাংয়ে টিউমার রয়েছে, অর্থাৎ একটা ঠান্ডা লাগাতেও কিন্তু সে ডাক্তারের কাছে যাচ্ছে না। দু ধরনেরই সমস্যা থাকে, দু ধরনেরই মানে সাইকোলজিক্যাল মানে টার্বুলেন্সগুলোর মধ্যে দিয়ে মানুষ যান। এবং ওই যে বললাম প্রথম প্রকারে যে মানুষ আছেন যারা ঘুম থেকে উঠে থেকে প্রত্যেক দিন গুগল সার্চ করেন যে এই সমস্যাটা হলে, একটা সামান্য বলছি, আমার কাছে একটি ছেলে মানে বেশ কিছুদিন আগে এসেছিল, ওর কানের পেছনে একটা ব্যথা, সেখান থেকে ওর ধারণা হলো যে ওর বোধহয় এইখানে রিলেটেড কোনো সমস্যা রয়েছে এবং অনেক ট্রিটমেন্ট সে করিয়ে ফেলেছিল। তারপরে সেশনে আসার পর বোঝা গেল যে তার সব থেকে কাছের
কাকুকে সে 6 মাস 1 বছর আগে হারিয়েছে, এবং সেই কাকুর কিন্তু মানে থাইরয়েড বা থ্রোট ক্যান্সার এরকম মানে ওই আর কি কোনো গ্ল্যান্ড ক্যান্সার ধরা পড়েছিল, এবং তাতেই কিন্তু কাকুর জীবন অবসান হয়। তো এই ছেলেটির কিন্তু ক্রমাগত ধারণা হয়ে গেছে কাকুর যখন এরকম হয়েছে আমারও তো হতে পারে। এবার সারাক্ষণ সে নিজেকে সুস্থ ভাবার বদলে অসুস্থ ভাবছে। যতটুকু টাকা রোজগার করতো, বাবা মা যা রোজগার করছে সেটা সর্বশান্ত করে, নিজেকে সর্বশান্ত করে সারাক্ষণ ট্রিটমেন্টের জন্য পয়সা খরচা করে চলেছে। সমস্ত ডাক্তাররা তাকে বলছে তোমার কিছু হয়নি, তখনই সে ফিউরিয়াস হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, ভালো নয় ডাক্তার, অন্য ডাক্তারের কাছে যাচ্ছে। তারা যে মানে নিজেকে নিজেকে বোঝাবে যে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু এই মানুষদের থাকে না। সেই কারণেই কিন্তু একজন প্রফেশনাল মানুষকে প্রয়োজন হয় এই ক্ষেত্রে। এই জায়গাগুলোতে এই সাইকোসোম্যাটিক ইলনেস বা সোম্যাটোফর্ম ডিসঅর্ডার, এগুলো না সাংঘাতিকভাবে আমাদের জীবনে প্রতিদিনকার জীবনযাত্রাকে ব্যাহত করে, আমাদের ভালো থাকাটা নষ্ট করে দেয়। সমস্যা হলো সেইখানে। আমি যদি মনে করি যে আমি অসুস্থ, আমি তো একসময় বিছানা নিয়েই নেব, কারণ প্রচুর মানুষ কিন্তু সুস্থ থাকার লড়াই করে চলেছেন, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে। লাস্ট স্যাটারডে আমি একটি মেয়ের সাথে সেশন করলাম। তার বয়স হবে 30-35 বছর বয়স হবে, ওজন হচ্ছে 30 কিলো। ভাবুন প্রেশার কত, প্রেশার 50/90। তার হাইট কত, হাইট হবে 5 ফুট 3-4। এবং সেই মেয়েটির সম্পূর্ণ ধারণা, সেই মেয়েটি কিন্তু নিজের মুখে এটা স্বীকারও করছে যে আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ মা আমাকে ধরে ধরে নিয়ে যায়, আমাকে মা টোটোতেও তুলে দেয় ধরে ধরে। কিন্তু আমি যখন স্কুলে যাই, মেয়েটি স্কুল টিচার, যখন স্কুলে যাই তখন কিন্তু আমার এগুলো থাকেই না। অথচ আমি বাড়িতে আস্তে আস্তে, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার কিন্তু বুঝতে পারি যে আমার বাড়িতে কোনো সমস্যা রয়েছে, আমি ফিল করি বাড়িতে কোনো সমস্যা রয়েছে, এবং আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমি বাস্তুবিদদের কাছে যাই যে আমি বাড়িতে আসলেই কেন অসুস্থ হয়ে যাই। তার ধারণা সে বাড়িতে আসলেই শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এবং ভাবুন আমরা কীভাবে আমাদের নিজেদের শরীর খারাপটাকে নিয়ে এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে আমরা নিজেদের মাইন্ডসেটটা ক্রমাগত চেঞ্জ হয়ে যেতে থাকে, আমরা সুস্থ হতে পারি না, আমরা লড়াই করতে থাকি নিজের মনের সাথে। এই মেয়েটিও কিন্তু লড়াই করে চলেছে। সেই কারণেই বোধহয় এই বেশ কিছুদিন ধরে অনেকগুলো মানে সাইকোসোম্যাটিক ইলনেস নিয়ে কাজ করতে করতে মনে হলো এই বিষয়টা নিয়ে আরেকবার আপনাদের কাছে আসা যাক, যারা আমরা এক্ষুনি ভাবছি। যেমন ধরুন কারোর দাঁত ব্যথা হলে সে ধরে নিচ্ছে তার মাড়িতে ক্যান্সার হচ্ছে, কারোর একটু মানে মাথা যন্ত্রণা হলে সে ধরে নিচ্ছে তার ব্রেনে কোনো প্রবলেম রয়েছে। এবং এটা, এই যে আমি প্রথমেই বললাম, এটা কিন্তু আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এই রে কিছু একটা হয়ে গেল না তো, আমরা সবাই কিন্তু মনে করি সেটা নিশ্চয়ই আমার একটা কিছু বড় সমস্যা। খানিকক্ষণ পরে অন্য কেউ এসে একটা কিছু বললাম, সেটা ভুলেই গেলাম, মাথা থেকেই বেরিয়ে গেল। বা একটা ব্যথা হওয়া মানেই গুগল সার্চ করা, এবং একটা মেডিসিন নেওয়া মানেই সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের পেশেন্টদেরকে বলে দিই একদম মোবাইল সার্চ করবেন না, গুগলে কিচ্ছুতেই যাবেন না। এবং অনেকে কিন্তু গুগল সার্চ না করেও তারা কিন্তু অনেকটা ভালো থাকেন, শুধু ডিজিজ নেই। কারণ এই যে ছেলেটির কথা বললাম, সে আমাকে দেখিয়েছিল যে গুগলে বা ইউটিউবে তার সমস্ত শারীরিক সমস্যা নিয়ে ভিডিও আসে। এবার একটা মানুষ যদি ক্রমাগত শুধু ওই একই জিনিসের মধ্যে থাকে, আমরা যে জিনিস নিয়ে সারাটা দিন 24 ঘন্টা কাটাবো, তাহলে তো সেটার মধ্যেই আমরা থাকবো, আমাদের অবচেতন মনও তো সেই স্বপ্নই দেখাবে। একজন ভদ্রমহিলা যেমন বলছিল, আমি সারা দিন অসুস্থ থাকি, ঘুমিয়েও অসুস্থতার স্বপ্নই দেখি। আমি যদি মানে আমি যদি মাটন খাই, ঢেকুর তো মাটনেরই উঠবে। তো মাইন্ডে যদি সারাক্ষণ কনসাস লেভেলে আমার অসুস্থতার কথা চলে, আমার আনকনশিয়াস মাইন্ড যখন আমাকে স্বপ্ন দেখাচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড যখন আমাকে সেই স্বপ্নটাকে রিপ্লেস করছে, তখন তো আমার সেটাই আসবে, আমার শরীর খারাপ নিয়ে। তো এতটা ব্যতিব্যস্ত হয়ে যান তারা, তাদের পরিবারের লোকজনের ভয়ানক কষ্ট হয়, জীবনযাত্রা ব্যাহত হয়, জীবন থেকে আনন্দটা সম্পূর্ণভাবে চলে যায়। কিছু কিছু মানুষ রয়েছে ওই যে সেকেন্ড ক্যাটাগরি, যারা নাকি সোম্যাটো ফর্মে সেকেন্ড ক্যাটাগরি যেটা রয়েছে, যে যারা নাকি ডাক্তারের কাছেই যায় না, ভয়, সামান্য একটা ভ্যাকসিন নিতে হবে সেটার জন্য ডক্টরের কাছে যাচ্ছে না, যদি সেখানে গিয়ে আরও ভয়ঙ্কর কিছু হয়, এবং ডাক্তার যদি ধরে ফেলে আমার ক্যান্সার রয়েছে, কিংবা আমার টিবি রয়েছে, কিংবা আমার ভয়ানক কোনো রোগ রয়েছে। দু ধরনের এই সমস্যাগুলো, অর্থাৎ সাইকোসোম্যাটিক ইলনেসে কিন্তু
একমাত্র ট্রিটমেন্ট যদি বলি, ইটিওলজিটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে ইটিওলজিটা হতে পারে, এটা কোনো প্রিভিয়াস ঘটনা হতে পারে, অথবা চোখে দেখা কোনো মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতি নেগেটিভ দৃষ্টিভঙ্গি হতে পারে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, অর্থাৎ জীবনকে নঙর্থকভাবে গ্রহণ করা, ওই একই ব্যাপার। ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে সাইকোসোম্যাটিক ইলনেস হতে পারে, অথবা এটাও হতে পারে যে আমার খুব কাছের কোনো মানুষকে আমি এই ধরনের ঘটনায় ভুগতে দেখেছি, যেটা আমি ফার্স্ট পয়েন্টটাতেই বললাম অনেকটা। সেই তারপর থেকে মনে হচ্ছে আমিও এই রোগের শিকার, এবং কোথাও যেন মাইন্ড মেনে নিচ্ছে হ্যাঁ ভাই আমিও এই রোগের শিকার। সেই কারণে এই ইটিওলজিগুলো কিন্তু যদিও অ্যাকচুয়াল ইটিওলজিটা এখনও সেইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোনো হরমোনাল চেঞ্জের জন্য বা কোনো নিউরো ট্রান্সমিটারের জন্য এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না, যদিও ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাটা বা ইটিওলজিটা একদম নিউরো ট্রান্সমিটারের জন্য শুধু হচ্ছে কি না সেটা এখনও ফাইন্ড আউট কিন্তু সেভাবে হয়নি। এবারে আসবো যে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। যাদের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বা ইলনেস রয়েছে, প্রথমেই বুঝতে হবে বাড়ির লোককে, ফ্যামিলি থেরাপি আমরা করে থাকি। ফ্যামিলি থেরাপিতে প্রথমেই বুঝতে হবে মানুষটার কিন্তু অরিজিনালি কষ্ট হচ্ছে, কিন্তু সেটার কোনো শারীরিক ভিত্তি নেই। কষ্টটা তার ব্রেন থেকে হচ্ছে, এবং ব্রেন বলছে তোমার সেই জায়গায় যন্ত্রণা হচ্ছে, যেমন সারা শরীরে যন্ত্রণা সে ফিল করছে। মাথার পেছনে যাদের সিভিয়ার মাইগ্রেন হয়ে যাচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে, তারা কিন্তু ফিল করছে তাদের যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেটার উৎসস্থল হচ্ছে মন। ফিজিক্যাল ফ্যাক্টর নয় সেটা, সেটা কিন্তু সমস্তটাই সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো এক হচ্ছে ফ্যামিলি থেরাপি করতে হবে, যে তাদের সাথে কীরকম বিহেভ করতে হবে সেটা আমরা বলে দিই। দ্বিতীয়ত হচ্ছে একমাত্র মেডিসিন যদি হাই মানে সিভিয়ার লেভেল হয়ে যায় বা হাই প্রোফাইলে চলে যায় এই ডিসঅর্ডারটা, তখন মেডিসিন দিতেই হবে, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতেই হবে। তাই যাতে ওই পর্যায়ে না যায় তার জন্য কিন্তু আগে থেকে নিজেকে বোঝানোর প্রয়াস করতে হবে, নিজেকে আগে থেকেই কাউন্সেলিংয়ে আনতে হবে। আর সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের একমাত্র রাস্তা হলো কাউন্সেলিং। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ যেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মধ্যে পড়ে, বিহেভিয়ার থেরাপির মধ্যে পড়ে, জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখা, সেটার একটা মানে কি বলবো, সেটার একটা থেরাপি চলে। বিভিন্ন রকম সাইকোথেরাপি দিয়েই কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর যেতে যেতে একটাই কথা বলবো, আমি চাই যে ভিডিওগুলো আবারও বলি ছোট করতে, কিন্তু হয়ে ওঠে না, এত তথ্য দেবার থাকে যে জীবনে কখনো যদি এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হন, মনে হচ্ছে আমার প্রচুর রোগ রয়েছে, আমি প্রচুর অসুস্থ, আমার মারাত্মক না জানি ডিজিজ হয়েছে, প্রথমত একবার টেস্ট করিয়ে নিয়ে সেটা দেখে নেবেন, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। পরে আর ওটা নিয়ে ভাবার চেষ্টাই করবেন না। দ্বিতীয়ত যদি কখনো হয় তো হবে, সেটার ওপর আপনার হাত নেই। সমস্ত শারীরিক সমস্যার ওপরে কিন্তু আমাদের হাত থাকে না, সেটা ভেবে সেটা থেকে দূরে থাকতে হবে। আর দেখবেন জীবনের দৃষ্টিভঙ্গি বলতে, জীবনের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি, সদর্থক দৃষ্টিভঙ্গি হলো যথাযথভাবে যারা সত্যি সাইকোলজিক্যাল নয় শুধু ফিজিক্যাল ইলনেসের, ভয়ঙ্কর ইলনেসের মধ্যে, রোগের মধ্যে রয়েছে, বিভিন্ন ক্যান্সার হসপিটালে গিয়ে বা বিভিন্ন হসপিটালে গিয়ে যারা যুদ্ধ করছে নিজের শরীরের সাথে, বা বিভিন্ন মানুষের সান্নিধ্যে তাদের আর্টিকেল পড়ে বা দেখে যে তারা কতটা যুদ্ধ করছে তাদের ফিজিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে, এবং আপনি সুস্থ থাকাকালীনও আপনি কিভাবে নিজেকে প্রত্যেক দিন অসুস্থতার মধ্যে ঠেলে দিচ্ছেন, শুধু এই ভাবনাটাকে যদি একটু আটকাতে পারেন এবং নিজেকে যদি সেই ভাবনা থেকে আটকাতে পারেন, আপনি অনেকটা ভালো থাকতে পারেন। দেখুন না একবার সেই প্রচেষ্টা করে। আবারও বলি, জীবনটা তো সুন্দর, সেই সুন্দর জীবনটাকে উপভোগ করতে গেলে কিছু সময় নিজেকে পুশও করতে হয়, নিজেকে ভালো রাখার তাগিদটাও দেখাতে হয়। এই যে ক্রনিক ফ্যাটিক টেন্ডেন্সি যেটা রয়েছে, এটা কিন্তু এই ভালো না থাকা থেকে, অতিরিক্ত ডিপ্রেশন থেকে, বা জীবনের প্রতি সারাক্ষণ অতৃপ্তি,
সারাক্ষণ জীবনে পাচ্ছি না, আমি একমাত্র মানুষ জীবনে যে আমি কিচ্ছু পেলাম না, এই বোধ যাদের থাকে বা এই ভাবনা যাদের থাকে, এবং আমি একমাত্র মানুষ যে সারাক্ষণ অসুস্থ থাকি, এই ভাবনা আমাদের যাদের থাকে, তাদের কিন্তু এই ধরনের ইলনেসের শিকার আরও বেশি করে হয়ে যেতে হয় বা হয়ে যেতে পারে তিনি। তাই জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি রাখুন। জীবন তো একটাই, তাই না? বারবার বলি জীবন একটাই, একে চেটে পুটে উপভোগ করতে হবে। অসুস্থতা আসবে যাবে, কিন্তু শরীর সারাক্ষণ, মন সারাক্ষণ কনস্ট্যান্ট আপনার একমাত্র বন্ধু, যার সাথে থাকলে, পজিটিভ ওয়েতে থাকলে ভালো থাকবেন, নেগেটিভ ওয়েতে থাকলে আপনি খারাপ থাকবেন। তাই এবারে আপনার সিদ্ধান্ত, আপনি ভালো থাকতে চান না খারাপ থাকতে চান। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।